ভ্রমণপ্রিয় বাঙালির পছন্দের জায়গা উত্তরবঙ্গ, যেখানে রয়েছে পর্বতশ্রেণী, ঝর্ণা, পাহাড়ি ছোড়া থেকে পাহাড়ি নদী, যেখানে অনেকটা পথ ট্রেকিং করে আপনাকে দেখতে হবে এক অনন্য সুন্দর ঝর্ণা, যেই জলে নিজেকে ভিজিয়ে নিতে পারবেন। সেই স্থানেই যদি পেয়ে যান রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক বাড়ি, যেখানে উনি তৈরি করেছেন অনন্য সব সৃষ্টি। যেই বাড়ির পাশেই রয়েছে কমলা লেবুর দেশ, যেখানে হয়ে রয়েছে গাছ ভর্তি কমলা লেবু। আবার হাত বাড়ালেই যদি পেয়ে যাওয়া যায় চা বাগান, তাহলে কেমন হয় বলুন তো? চা বাগানের পাশে যদি পেয়ে যাওয়া যেত শতাব্দী প্রাচীন এক মনাস্ট্রির, তাহলে কেমন রোমাঞ্চ একবার ভেবে দেখুন তো। যদি ইচ্ছে হতো লেকের জলে পা ডুবিয়ে বসে থাকা যেত, কোথায় সেই স্থান? আজ আমরা তার খোঁজ দেবো, যেখানে থাকতে পারবেন এক সুন্দর কাঠের বাড়িতে, খেতে পারবেন বিভিন্ন ধরনের রকমারি সব পাহাড়ি খাবার দাবার। সকাল হলে যেখান থেকে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘাও। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচ, এই সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাচ্ছি এনজিপি থেকে কার্শিয়াং মহকুমায় অবস্থিত এক অনন্য সুন্দর লেপচাঁদের গ্রাম ঘুরতে, যেখানে রয়েছে কমলা লেবু, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়ি, চা বাগান, যেখান থেকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাও। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে তিস্তার পাশ দিয়ে। আপনারা ইচ্ছে করলে এনজিপি থেকে সরাসরি এই স্থানে যেমন আসতে পারেন অন্যান্য স্থান ঘুরে এই স্থানে। আমরা এখন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এক স্থানে। মংপু দার্জিলিং জেলার 3759 ফুট উঁচুতে অবস্থিত একটি পাহাড়ি শহরাঞ্চল, যা দার্জিলিং শহর থেকে 33 কিলোমিটার দূরে ও শিলিগুড়ি শহর থেকে 52 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই মংপুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। 1938 সালের 21শে মে কবি প্রথমবার কালিম্পং থেকে মংপুর সুরেল বাংলোতে আসেন। সেখানে 5ই জুন পর্যন্ত কাটিয়ে তিনি এই ভবনে আসেন এবং এসে 9ই জুন পর্যন্ত থাকেন। তারপর আবার চলে যান কালিম্পংয়ে। এই ভবনই আজ হয়েছে মিউজিয়াম, যেখানে প্রবেশ মূল্য 25 টাকা এবং যেখানে আপনাকে বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার সময় সকাল 9টা থেকে দুপুর 12টা এবং 1টা থেকে বিকেল 5টা অবধি। দ্বিতীয়বার কবি 1939 সালে আসেন এখানে। সেই বছরই আরও একবার আসেন এই বাড়িতে। 1940 সালের 21শে এপ্রিল চতুর্থ এবং শেষবারের মতো কবি আসেন এখানে। কবি বারবার মংপুতে এসছেন তার একান্ত অনুগামী মৈত্রী দেবীর আমন্ত্রণে। লেখিকা এবং ঔপন্যাসিক হিসেবে পরিচিতি মৈত্রী দেবীর বাবা সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ছিলেন অধ্যাপক। ওনার সাথে বিয়ে হয় সিংকোনা প্ল্যান্টেশনের চিফ কেমিস্ট মনমোহন সেনের সঙ্গে। সেই কাজের সুবাদেই মৈত্রী দেবী থাকতেন স্বামীর কোয়ার্টারে, আর সেই কোয়ার্টারেই কবিকে তিনি বারবার আমন্ত্রণ করেছেন, যা আজকে ঐতিহাসিক রবীন্দ্র ভবন। এই ভবনে কবির ব্যবহার করা খাট, লেখার ডেস্ক, রঙের প্যালেট, বিভিন্ন ওষুধের শিশি, বহু ছবি আজও রয়ে গেছে এখানে। কবি এখানে বসেই জন্মদিন কবিতা লিখেছিলেন তার ছেলেবেলার কথা। তাছাড়া সানাই, নবজাতক, আকাশ প্রদীপ, মংপু, এই কবিতাগুলো তিনি এখানে বসেই লেখা। তিনি এখানে বসে বহু ছবি এঁকেছেন, যা এখানকার ভবনের সংগ্রহশালায় রয়েছে মৈত্রী দেবীকে লেখা তার অনেক চিঠিও। আমরা মংপুতে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম, তারপর আবার রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যে গাড়ি করে ঘুরছি তা প্রত্যেক দিন ভাড়া নিচ্ছে 3500 টাকা করে। গাড়ির বুকিং নাম্বার আমরা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, আর আপনারাও দেখতে পাচ্ছেন স্ক্রিনে গাড়ির বুকিং নাম্বার। আমাদের গাড়ি চড়াই উতরাই পেরিয়ে এসে থামল
একটি পাহাড়ি নদীর সামনে। দুদিকে দুটি পাহাড়, মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে। জায়গাটা বড়ই সুন্দর। এই স্থানের নাম যোগীঘাট। প্রায় ৩৫০০ ফুট উচ্চতায় অবস্থিত যোগীঘাট কার্শিয়াং পাহাড় এবং মংপু পাহাড়কে যুক্ত করেছে এই যোগীঘাট। আর গ্রামের পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে রিয়াং নদী। অপূর্ব সুন্দর রিয়াং নদী, সদা চঞ্চল রিয়াং। উত্তরবঙ্গের এই পাহাড়ি নদীগুলো কিন্তু খুব সুন্দর। ছোট ছোট ঝোড়া দিয়ে, পাহাড়ের পাথরের গা দিয়ে এই নদীগুলি বয়ে চলে। বর্ষাকালে এর রূপ ভয়ঙ্কর হলেও সারা বছর বাকি সময় কিন্তু খুব সুন্দর, খুব মিষ্টি, খুব স্নিগ্ধ। আমরাও এখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করেছিলাম। যারা ফটো লাভার, যারা ছবি তুলতে ভালোবাসেন, তাদের এই স্থান কিন্তু ভীষণই ভালো লাগবে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে উত্তরবঙ্গ ভ্রমণ কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চোখে উত্তরবঙ্গের কোন স্থান বেশি ভালো লাগলো তাও জানাতে পারেন। আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে উত্তরবঙ্গের কোন কোন স্থান ঘুরতে চাইছেন তাও জানাতে ভুলবেন না। যোগীঘাটের নৈসর্গিক দৃশ্য অপরূপ সুন্দর। দূরে দেখা যাচ্ছে রিয়াং নদী, আর আমরা যেই ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছি তার পাশে রয়েছে পুরনো দিনের কাঠের ব্রিজ। দুদিকে দুটি পাহাড় আমরা আগেই বলেছিলাম। আর এখানে দাঁড়িয়ে আপনাদের অনেক সময় কেটে যাবে। আমরা যোগীঘাট পেরিয়ে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গাড়ি অনেকটা চড়াই পেরিয়ে এসে থামলো এক অনন্য সুন্দর ফলস দেখার জন্য। আমরা যাব লেপচা ফলস দেখতে। তবে এখানে একটা মজার ঘটনা ঘটল। লেপচা ফলস যে আমাদের দেখাতে নিয়ে যাবে সে কিন্তু বিশাল বড় এক মানুষ। তার সঙ্গে আমার হাঁটা শুরু হলো। বুকে দূর করছে, কারণ তার স্টেবিলিটি ভীষণই কম। সে আছাড় খেয়ে পড়ছে, অথচ আমাকে রাস্তা কিন্তু ঠিক দেখাচ্ছে। অনন্য সুন্দর রাস্তা দিয়ে সে আমাকে গুটি গুটি পায়ে নিয়ে চলল। এখন আমি পার করছি একটি কাঠের সেতু। কি সুন্দর এই স্থানটা। ওই দেখুন, আমার সামনে সে গুটি গুটি পায়ে আমাকে নিয়ে চলে আসলো অবশেষে এক অনন্য সুন্দর ঝর্ণা দেখাতে, যেই ঝর্ণার নাম লেপচা ফলস। বাড়ি ধারার মতো অনবরত ঝর্ণা টিপ টিপ করে পড়ছে আমার গায়ে, পাথরের গায়ে। এই স্থান সত্যিই সুন্দর। লেপচা ফলস ঘুরতে আসলে অবশ্যই আমার এই খুদে গাইডকে নিয়ে আসবেন। আপনার খরচা পড়বে মাত্র 50 টাকা। ওর সঙ্গে যেতে আসতে যেমন রোমাঞ্চ অনুভূত হবে, সেরকমই মজাও পাবেন। 50 টাকার বিনিময়ে লেপচা ফলস এবং একটি গাছে কমলা লেবু দেখে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের রাতের আস্থানার দিকে। আমরা আজ যাচ্ছি শিটংয়ে। কার্শিয়াং জেলার মহকুমায় অবস্থিত লেপচা গ্রাম শিটং, যার উচ্চতা 4000 ফিট। আর এই শিটং বিখ্যাত কমলা লেবুর জন্য। আমরা শিটংয়ে আজকে থাকব এক অনন্য সুন্দর হোমস্টেতে। যেই হোমস্টের নাম কি জানেন? শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে, যার চারদিকে দেখা যায় সুন্দর উপত্যকা এবং কাঞ্চনজঙ্ঘাও। শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে 2 তলা, আর পুরো হোমস্টেটাই কাঠের তৈরি। আমি যেই রুমটায় প্রবেশ করছি, রুমের ইন্টেরিয়ার দেখুন কত সুন্দর। এখানে ছিল 2টো খাট, একটি ডবল বেডেড, একটি সিঙ্গেল বেডেড। আর রুমের ইন্টেরিয়ারের সাথে সাথে সঙ্গে ছিল অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে ছিল গরম জলের সুব্যবস্থা। এই হোমস্টের বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। যদি আপনারা অফ সিজনে ঘুরতে আসেন, ভাড়া দিতে হবে 1200 টাকা প্রতিজনের, সঙ্গে 4 বেলা খাওয়া দাওয়া। আর যদি সিজনে আসেন, তারা ভাড়া পড়বে 1400 থেকে 1500 টাকা প্রতিজনের মাত্র। আমরা সারাদিন ঘুরে আপনাদের শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে দেখিয়ে
এখন হোমস্টে থেকে বেরিয়ে আসলাম, কারণ পেয়ে গেছে খুব খিদে। লাঞ্চের সময় পেরিয়ে গেছে বটে, তবে এখনও খুব দেরি হয়ে যায়নি, তাই চলে আসলাম এখানে লাঞ্চ করতে এসে দেখি এখানে রয়েছে অনেক ধরনের পদ। এখন পৌঁছে গেছি শিটংয়ের সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে। হয়ে গেছে লাঞ্চের সময়। সকালবেলা থেকে বেরিয়ে অনেক কিছু আপনাদের ঘুরে দেখিয়েছি, ঐতিহাসিক, প্রাকৃতিক সব কিছু। এখন খুব খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে কী কী রয়েছে? গরম ভাত, ডাল, আলু ভাজা, এখানে রয়েছে বাটার, রয়েছে স্যালাড, স্কোয়াশের তরকারি, বেগুনি এবং ডিমের ঝোল এবং পাঁপড়। তো এই সব কিছু খাবো। খুব খিদে পেয়েছে, তো খেয়ে একটুখানি বিশ্রাম, কারণ এতটা লং জার্নি করে আসতে হয়েছে। বিশ্রাম নেওয়ার পর এখানে বেশ কিছু অ্যাক্টিভিটি আছে, বোঝাই যাচ্ছে। আর ভিউ কীরকম তা তো নিশ্চয়ই এতক্ষণে আপনারা বুঝে গেছেন। তো এত কিছু খাওয়া দাওয়া করি, একটু বিশ্রাম, তারপরে আবার কথা হচ্ছে, এবং আরও অনেক কিছু চমক অপেক্ষা করে রয়েছে। কিন্তু লাঞ্চ করে বিশ্রামের পালা। সকাল থেকে বেরিয়ে এত কিছু দেখিয়ে একটু বিশ্রাম নেওয়ার পরে দেখি সূর্য ডুবে গেছে, আর আমাদের শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে আরও রঙিন হয়ে উঠেছে। আর সন্ধ্যের সাথে সাথে চলে আসলো পাকোড়া এবং চা। ভেজ পাকোড়া এবং চা খাওয়ার অনুভূতি সত্যিই অনন্য। সাইলেন্ট ভ্যালি হোমস্টের মধ্যে রয়েছে একটি বড় বুদ্ধের মূর্তি, যেই স্থান আমার ভীষণ ভালো লেগেছিল। আর এখান থেকে দূরের পাহাড়ের গ্রামগুলি জোনাকি পোকার মতো টিম টিম করে দেখা যাচ্ছে, সত্যি অনন্য। আর এই সব দেখতে দেখতে হয়ে গেল ডিনারের সময়। ডিনারে খেতে দেওয়া হয়েছিল কাঁসার থালায়, বেশ ভালো লেগেছিল। ডিনারে ছিল কষা মাংস, রুটি এবং এক ধরনের ভেজিটেবলস। সুস্বাদু ডিনার খেয়ে এখন ঘুমানোর পালা। প্রথম দিনের শিটং ভ্রমণ শেষ হলো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমাদের হোমস্টের পেছন থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই এক উপরি পাওনা। সাইলেন্ট ভ্যালি হোমস্টে তাই সত্যি অনন্য। চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখলাম। সত্যি অনেক দিন মনে থাকবে এই স্থানের মাহাত্ম্য। শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে এখন সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। ব্রেকফাস্টে রয়েছে পুরি, ইচ্ছে করলে আপনারা রুটিও খেতে পারেন, আলু সবজি এবং ডিম সেদ্ধ। তো এইসব আমরা খাবো। খেয়ে আমরা এখান থেকে বেরোবো, যাব এনজিপির দিকে। যেতে যেতেও অনেক কিছু স্থান রয়েছে, কমলা লেবুর বাগান রয়েছে, চা বাগান রয়েছে আরও অনেক কিছু। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইলেন্ট ভ্যালি হোমস্টে থেকে। সাইলেন্ট ভ্যালির হোমস্টের মালিক কিন্তু বাঙালি, তাই আপনারা বুকিং করলে দেখবেন উনার আতিথেয়তা। আমরা হোমস্টে থেকে বেরিয়ে এখন হোমস্টের একেবারে কাছে অবস্থিত এক সুন্দর চা বাগানে চলে এসেছি। আমরা চলে এসেছি মহলদিরাম টি এস্টেট, যা শিটং 2-এ অবস্থিত। মহলদিরাম টি এস্টেটের পিকচার সুলভ ভিউ আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। দূরে যত দূর আপনার চোখ যাবে, পাহাড়ের ঢালে ঢালে হয়ে রয়েছে চা, আর চা বাগানের এখানকার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায় না। এখানে প্রচুর সময় আপনি অতিবাহিত করতে পারবেন। মহলদিরাম টি এস্টেটে আমরা অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম। পাহাড়ের ওপর দিয়ে মেঘ খেলে বেড়াচ্ছে, আর পাহাড়ের ঢালে চা বাগানের সারি। এই হচ্ছে মহলদিরাম টি এস্টেট থেকে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। শিটং বিখ্যাত কমলালেবুর জন্য, তা আপনারা অনেকেই জানেন। এখানকার কমলালেবু সাইজে ছোট, তবে বেশ মিষ্টি।
কমলালেবুর গল্প শুনতে শুনতে আমাদের গাড়ি এসে থামলো একটি পাহাড়ি ঢালের কাছে। সেখান দিয়ে পায়ে হেঁটে ফুলঝাড়ু গাছের মাঝখান দিয়ে আমরা এখন চলে এসেছি এক শতাব্দী প্রাচীন মনাস্ট্রির সামনে, যেই মনাস্ট্রির নাম লোংহো পেলিং গুম্ফা, যা শিটং 1-এ অবস্থিত। এই গুম্ফা 1800 সালের অনেক আগে তৈরি, এক্স্যাক্ট বছর কারুর জানা নেই। আর এই গুম্ফার বিশেষত্ব হলো এই গুম্ফা তৈরি করা হয়েছে মাটি এবং পাথর দিয়ে। এখানে গুম্ফার ভেতরে রয়েছে 13টি পবিত্র বই, যা লেখা হয়েছে স্থানীয় ঘাস এবং প্রাকৃতিক রং দিয়ে। প্রাচীন গুম্ফা থেকে বেরিয়েই বিপরীতে পাহাড়ের ঢালে রয়েছে আই লাভ শিটং। এখান থেকে গুম্ফা, দূরের পাহাড় আপনারা পাখির চোখে দেখতে পাবেন। ইচ্ছে হলে তুলে নিন বেশ কয়েকটি ছবি। আই লাভ শিটং দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকে শিটংয়ের আবহাওয়া ভীষণ ভালো, পরিষ্কার আকাশ, সুন্দর আবহাওয়া, টেম্পারেচারও একদম সহনীয়, তাই ঘোরার মজা যেন আরও বেড়ে গেছে। আমাদের গাড়ি কিছুটা চলার পরে এখন এসে থামলো এক প্রাচীন জলাশয়ের সামনে, যেই জলাশয়ের নাম নামথিং পোখরি, মানে নামথিং পোখরি বা লেক। এই জলাশয়ে যাওয়ার রাস্তাও কিন্তু অপরূপ সুন্দর। পাইন গাছে ঘেরা এই জলাশয় এবং পাইন গাছের জঙ্গলের মাঝখান দিয়ে যেতে যেতে আপনার বেশ ভালো লাগবে। এই স্থানের মাহাত্ম্য। শেলপুহিলে অবস্থিত নামথিং পোখরি একটি প্রাচীন জলাশয়, যা বছরের 6 মাস শুকনো থাকে, বর্ষাকাল বাদ দিয়ে। আর এখানে আপনাদের কপাল যদি ভালো থাকে আপনারা দেখতে পাবেন বিরল প্রজাতির হিমালয়ান স্যালামান্ডারও। তাছাড়াও রয়েছে প্রচুর পাখি এবং প্রজাপতিও। আমাদের গাড়ি এখন যাচ্ছে সিংকোনা গাছের মাঝখান দিয়ে। দুদিকে রয়েছে সিংকোনা প্ল্যান্টেশন। সিংকোনা বিখ্যাত কিসের জন্য জানেন? কারণ এই গাছের ছাল থেকে তৈরি হয় কুইনাইন ওষুধ। সিংকোনা প্ল্যান্টেশন দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি এক অনন্য সুন্দর স্থানে, যেই স্থানের নাম অহলদারা 360 ভিউ পয়েন্ট। আমরা এখন চলে এসেছি অহলদারায়। নেমে চা বাগানের পাশ দিয়ে হেঁটে যেই স্থানে আমরা গেলাম তা দেখে আপনি মুগ্ধ হবেন। আপনার 360 ডিগ্রি মানে আপনি পুরোটা ঘুরলে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, প্রচুর পর্বতশ্রেণী, চা বাগান, নিচের নদী এবং আরও অনেক কিছু। এই স্থানের মাহাত্ম্য বোঝানোর জন্য আপনাকে কোনো ভাষাই যথেষ্ট নয়। চা বাগানের ওপর দিয়ে দেখতে পাবেন পাহাড় এবং অনেক কিছু। দূরে একটি পাহাড়ের ওপরে রয়েছে টেগর রকও, ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ, সেই কপাল, সেই মুখ, সেই লম্বা দাড়ি। টেগর রক দেখে আমরা চলে আসলাম সিংকোনা প্ল্যান্টেশন যেখানে হয়েছে সেইখানে। চারদিকে হয়ে রয়েছে সিংকোনা গাছ। এই সেই সিংকোনা গাছ যেখান থেকে, যেই গাছের ছাল থেকে তৈরি হয় কুইনাইন, মানে ম্যালেরিয়ার ওষুধ। হাতে 2 দিন ছুটি থাকলেই ঘুরে নিন এই স্থানগুলি। আর এনজিপিরও একদমই কাছে অবস্থিত এই শিটং। অহলদারা ভিউ পয়েন্টে 360 ভিউ দেখে, তিস্তা নদী, টেগর রক দেখে আর সিংকোনা প্ল্যান্টেশন দেখে এখন চলে এসেছি স্থানীয় এক মোমোর দোকানে মোমো খেতে। যেই মোমো, ভেজ মোমো 7 পিসের দাম মাত্র 50 টাকা। খুব ভালো। মোমো খেয়ে আমরা রওনা দিলাম শিটংয়ের সব থেকে ফেমাস যা দ্রষ্টব্য তা দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা এখন চলে এসেছি শিটং অরেঞ্জ গার্ডেনে। গাছে গাছে হয়ে রয়েছে কমলা লেবু। শিটংয়ের এই স্থান বিখ্যাত কমলা লেবুর জন্য। গাছে গাছে হয়ে থাকা এই কমলা লেবু দেখতে হলে আপনাদের আসতে হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে, তাহলেই দেখতে পাবেন এই কমলা লেবু। এই কমলা লেবু সত্যি অনন্য। প্রত্যেকটি বাগানে ঢোকার জন্য প্রবেশ মূল্য দিতে হবে 50 টাকা করে। তবে প্রবেশ মূল্য লাগলেও এই দৃশ্য, এই সৌন্দর্য দেখতে হলে, কমলা লেবু ছুঁতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে শিটংয়ের এই কমলা বাগানে।
মালদা যেমন বিখ্যাত আমের জন্য, শিটংও সেমনি বিখ্যাত কমলা লেবুর জন্য। এখানে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটি বাড়িতেই প্রায় রয়েছে কমলা লেবুর গাছ। আর আপনারা ইচ্ছে করলে শুধু দেখতে পাবেন না, এই কমলা লেবু কিনেও আনতে পারবেন। বেশ কয়েক ডজন কমলা লেবু কিনে আমরা রওনা দিলাম আরেকটি গন্তব্যের উদ্দেশ্যে, যেই গন্তব্য কিন্তু ভীষণই ভয়ঙ্কর। আমাদের গাড়ি এসে থামলো একটি পাহাড়ি ভিউ পয়েন্টের সামনে। যেই ভিউ পয়েন্ট থেকে ওপরের দিকে তাকালে দেখা যাচ্ছে একটি পাথর বেরিয়ে রয়েছে হাওয়ায় ভাসমান যেন। সেই পাথর দেখতে যাব বলে শুরু হলো আমাদের ছোট্ট এক ট্রেকিং। আর এই স্থানের নাম চুচেদুঙ্গা। এই পাহাড়েও সিংকোনা গাছ আপনারা দেখতে পাবেন। বেশ কিছুটা চড়াই উঠে আমরা চলে আসলাম চুচেদুঙ্গার ওপরে। এখান থেকে দূরের দৃশ্য অসাধারণ দেখায়। দেখা যায় পাম্বুদারা, দেখা যায় চারখোল, দেখা যায় কোলাখামও। আর এখানকার নৈসর্গিক দৃশ্য সত্যি অভূতপূর্ব। চুচেদুঙ্গা থেকে বেশ ভালো দেখায় চারদিক, অনেকটা অহলদারা ভিউ পয়েন্টের মতো। তবে এখানে 360 ভিউ আপনি পাবেন না, পাবেন 180 ভিউ। অহলদারা ভিউ পয়েন্ট এবং তারপরেই এই চুচেদুঙ্গা, এই পুরো সব কিছু দেখে এবার ফেরার পালা। দুদিন কিভাবে যে কেটে যাবে শিটংয়ের এই ভ্রমণ করলে একদমই বোঝা যাবে না। যেমন রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, তেমনই রয়েছে চা বাগান, রয়েছে সুন্দর অরেঞ্জ বাগান থেকে পুরনো দিনের মনাস্ট্রি, পাইন গাছ, ফরেস্ট, রয়েছে রিয়াং নদী, যোগীঘাট এবং আরও অনেক কিছু। এবং যার কথা না বললেই নয় তা হচ্ছে শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে। শিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে বুকিং করবেন কি করে? বুকিং নাম্বার আমি যেমন দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, দিয়ে দিয়েছি গাড়ির বুকিং নাম্বারও। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে আজকের এই ভ্রমণ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ট্যুরিস্ট ডেস্টিনেশন।